নমস্কার, আমি তোমাদের মিঠুন দা হেল্পলাইন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার। আজ কিছু কথা না বললেই নয়, সবাইকে জানতে হবে, সবাইকে বুঝতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা যে পরিবর্তনটা করেছি, আমরা বলতে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ জনগণ, শিক্ষিত জনগণ, যারা অ্যাসপিরিয়েন্ট ছিল বছরের পর বছর ধরে বঞ্চিত, যারা শিক্ষা চেয়েছে, চাকরি চেয়েছে, স্বচ্ছভাবে নিয়োগ চেয়েছে, যারা পরিবহন ব্যবস্থা সুন্দর চেয়েছে, যারা পশ্চিমবঙ্গটাকে সুন্দর করে সাজাতে চেয়েছে, ভেবেছিল হয়তো পরিবর্তন করলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, পশ্চিমবঙ্গের যে বছরের পর বছর ঝুলে থাকা নিয়োগগুলো শেষ হবে, প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর টেট হবে, প্রতি বছর সমস্ত নিয়োগগুলো হবে, শূন্যপদ পর্যাপ্ত শূন্যপদ নিয়ে নিয়োগ হবে, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ হবে, শিডিউল ধরে ধরে নিয়োগ হবে। এই আশায় কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজ, পশ্চিমবঙ্গে যে হাজার হাজার বন্ধ থাকা যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল থেকে শুরু করে সেগুলো খুলবে, সমস্ত শিল্প কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গেছে বছরের পর বছর পূর্বের সরকার যেগুলো বন্ধ করে রেখেছিল সেগুলোও খুলবে। এছাড়াও পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত কিছু আপনাদের ঠিক হবে, সেই আশায় কিন্তু এই সরকারকে ক্ষমতায় এনেছে মানুষ, সেই আশায় কিন্তু ভোট দিয়েছে, নাকি শুধুমাত্র ভাতার আশায় এই সরকারকে ভোট দিয়েছে, শুধুমাত্র ভাতা নেওয়ার জন্য এই সরকারকে ভোট দিয়েছে তা কিন্তু নয়। আজ একটা বিষয় ভেবে দেখুন, আমরা পশ্চিমবঙ্গে আজ আজ সরকার পরিবর্তন হয়েছে, 4 মাস অতিক্রান্ত হতে চলল। তো এই সরকার কি পারতো না যে সবার আগে সবার আগে শিক্ষা, সবার আগে স্বাস্থ্য, সবার আগে শিল্প, এই পদ্ধতি আগে নিয়ে, তো এই সরকারও সেই পূর্বের সরকারের মতোই যে সবার আগে ভাতা, এটাকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে। তো এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা দেখুন, আজ আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘরে বসে বসে মহিলারা টাকা পাচ্ছে, সেই টাকা পাচ্ছে না বলে কেউ কান্না করছে, কেউ হাতড়িয়ে জীবন জীবন দিয়ে দিচ্ছে, এরকম অবস্থা। আবার আমরা দেখলাম যে বনগাঁতে না কোথায় ট্রেন অবরোধ করছে, ফ্রি টাকা, যারা যারা পূর্বের সরকার শুধুমাত্র ক্ষমতা থাকার লোভে এই জঘন্য রাজনীতি করে এই যে মানুষের ফ্রি টাকার লোভ ধরিয়ে দিয়ে গেছে, এখন এটা না দিলে পরেও একটা জঘন্য পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই সরকার ক্ষমতা থাকতে পারবে না যদি তারা ভাতা না দেয়। কিন্তু প্রশ্ন সেটা সেখানে নয়। দেখুন, প্রশ্নটা হচ্ছে সবার আগে শিক্ষা ছিল, সবার আগে চাকরি ছিল, সবার আগে শিল্প ছিল, সবার আগে বা মানুষের জীবনযাত্রার মান কাঠামো পরিবর্তনের লক্ষ্য ছিল সরকারের। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সরকার, আমরা যে জন্য পরিবর্তন করলাম, এত আন্দোলন করলাম, এত কিছু করলাম, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেছেন, যে এই সরকারকে আনার জন্য বা বিগত এই দুর্নীতিবাজ সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার আনার জন্য যে আমরা সোশ্যাল মিডিয়ায় কীভাবে কীভাবে প্রচার চালিয়েছিলাম, পরিষ্কার কথা আমি স্বীকার করছি, যেটা অন্যায় নয়। কারণ আমরা ভেবেছিলাম হয়তো পরিবর্তন করলে হয়তো আমরা সবার আগে শিক্ষা পাবো, পরিবর্তন করলে সবার আগে শিল্প আসবে, পরিবর্তন করলে সবার আগে কর্মসংস্থান, শিল্প, মানুষের বেকারত্ব দূর হবে, হ্যাঁ, শূন্যপদ দ্রুত নিয়োগ হবে, 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ হবে, সমস্ত যে প্রতিশ্রুতিগুলো ছিল 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ হবে। এবং সবচেয়ে বেশি হিন্দু, মানে যেটা দেখুন এটা কমিউনাল কথা হয়ে, এটা আপনাদের কন্ট্রোভার্সিমূলক কথা হয়ে যাবে, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি। সমস্ত হিন্দুদের বলেছিল যে হিন্দুরা কোনো ভয় নেই, মুসলিমরা তো নিশ্চিন্তে আছেই, কোনো ভয় নেই, হিন্দুরা সবচেয়ে বেশি উপকৃত হবে, হিন্দুদের কোনো ভয় থাকবে না, হিন্দুদের সবচেয়ে বেশি উপকার মানে উপকৃত হবে হিন্দুরা, এটাই হয়তো প্রিটেন্ড করতে চেয়েছিলেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি আজ সবচেয়ে বেশি ভোগান্তিতে হিন্দুরা পড়েছে, সেটা তথ্য যাচাই থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, ভোটের তালিকা থেকে বৈধদের নাম বাদ দিয়ে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই। তো দেখুন, আজ কিন্তু সত্যি কথা বলতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পেট নয় পিঠ ঠেকে গেছে, পেটও ঠেকে গেছে, শুধু পিঠ নয় পেটও ঠেকে গেছে, পেট পিঠ সব কিছু ঠেকে গেছে দেওয়ালে সমস্ত চাকরি প্রার্থীদের। হয়তো তারা আশা করেছিল যে এই সরকার, নতুন সরকার ক্ষমতায় এসে হয়তো সবার আগে ভাতাকে ভাতাকে প্রাধান্য না দিয়ে সবার আগে শিক্ষাকে প্রাধান্য দেবে, সবার আগে পেন্ডিং নিয়োগগুলোর দিকে নজর দেবে, সবার আগে শিল্পের দিকে নজর দেবে, সবার আগে কর্মসংস্থান, বেকারত্ব যে শিক্ষা ব্যবস্থার ধসে পড়েছে সেই ব্যবস্থাটাকে সবার আগে নজর দেবে। কিন্তু না, এই সরকারও ক্ষমতায় এসে সেই একই দিকেই দেখুন কর্ণপাত করছে, ওই সেই পূর্বের সরকারের ভাতার লক্ষ্য। আচ্ছা, এই সরকার কি পারতো না ভেবে দেখুন তো একবার, যে ভাতাটা পূর্বে যে সরকার দিচ্ছিল, হ্যাঁ, তারা 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 যে 3,000-এর লোভ ধরিয়েছিল সেটা তারা দিত, কিন্তু তারা বলতো এই যে দেখুন মানুষ কিন্তু আরও বেশি করে খেপে যাচ্ছে সরকারের প্রতি। এরা কি করতে পারতো, এরা কিন্তু করতেই পারতো যে পূর্বে যে সরকার যে টাকাটা দিচ্ছিল সে টাকাটাই চলবে যতদিন না পর্যন্ত আমরা ভেরিফাই করে বার করতে পারছি এর মধ্যে অযোগ্য করা আছে। অযোগ্য বলতে ছেলেরা পাচ্ছিল, যারা অবৈধভাবে নিয়েছে তারা পাচ্ছিল, সেগুলো বাদ দিতে পারতো। কিন্তু আখেরে এখন দেখুন সেই মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতেই হচ্ছে যে সবাইকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে বলা হচ্ছে, কিন্তু সবাই এখন কিন্তু বাধ্য হয়ে বলতেই হচ্ছে সবাই পাবে টাকা। তো বলেছিল তারা সমস্ত মহিলারা টাকা পাবে, তো এখন দেখুন সেটাই হচ্ছে, কিন্তু মাঝখান থেকে এই ভোগান্তিগুলো। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা না হচ্ছিল সরকার ওই ভাতা প্রকল্পটাকে পূর্বেরটা চালু রেখে এটাকে ধীরে ধীরে সঠিকভাবে ইয়ে করে নিয়ে
এদিকে যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি নজর দিত, সবার আগে যদি শিল্পকে নজর দিত, সবার আগে যে পেন্ডিং পড়ে থাকা যে নিয়োগগুলো সেদিকে নজর রাখতো, সবার আগে যদি এদিকে মানে এই সরকার নজর দিত, তা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি খুশি হতো। কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পরিবারে দেখুন শিক্ষিত ছেলেমেয়েরা আছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিবারেই কিন্তু ছাত্র সমাজ রয়েছে যারা পড়াশোনা করছে, বিভিন্ন কিছুর সঙ্গে জড়িত রয়েছে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত রয়েছে। তারা কিন্তু ভাতা চায় না, তারা ভাতা চায় না। দেখুন, ভাতা চায় না বলতে আমি আপনাদের বলি যে আপনি এই পুরো ভাতা অবস্থাটাকে যদি পুরোপুরি বন্ধ করে দিয়ে, মানে এই যে কথা বলছি, আমি আপনাদের বারবার একটা কথা বলি যে ভাতা বলতে কাদের দেওয়া দরকার? ভাতা যারা বিকলাঙ্গ, যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে, যারা যারা বয়স হয়েছে 60-এর প্লাস তাদের দেওয়া দরকার, আর যারা বিধবা, এই তিনটে ক্ষেত্রে ভাতা রেখে বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু ভাতা বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। যাই হোক, এই যে ফ্রি ভাতার রাজনীতি শুরু হয়েছে, এটা তো বন্ধ করলে পরে এখন মানুষ কী বলে আকাশ ভেঙে পড়বে, আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে। তো ভাতা তুমি দাও, তুমি যখন ভাতা এখন দেবে বলে ক্ষমতায় এসেছো, ভাতা তুমি দাও, কিন্তু সবার আগে ভাতা নয়। এই সরকার কিন্তু ক্ষমতায় এসেছিল সবার আগে ভাতাকে প্রাধান্য দিয়ে নয়। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি যে এই সরকার ক্ষমতায় এসেছে আজ দীর্ঘ 4 মাস অতিক্রান্ত হতে চললো। এই সরকারের নেতা মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা উচ্চ পর্যায়ের মন্ত্রীরা শুধুমাত্র দেখুন ভাতা নিয়েই মিটিং, প্রেস মিটিং, এ মিটিং সে মিটিং, প্রত্যেকটা বৈঠকে এটা নিয়েই আলোচনা চলছে। আর আমাদের যদি বলুন যে নিয়োগ নিয়ে, কর্মসংস্থান নিয়ে, শিল্প নিয়ে, যে বন্ধ পড়ে থাকা আপনাদের আপনাদের বিভিন্ন যে শিল্প কলকারখানা রয়েছে সেগুলো কবে কি খুলবে, কোনটা কবে খুলবে, সেসব নিয়ে কোনো প্রেস মিটিং নেই। আমাদের পেন্ডিং নিয়োগগুলো যেগুলো কী ব্যবস্থা নিচ্ছে সরকার সেটা নিয়ে কোনো মিটিং নেই। আমাদের এই সরকার যে আপনাদের যে শূন্যপদ বৃদ্ধি, যে এগুলো পেন্ডিং 8-10 বছর ধরে পড়ে থাকা নিয়োগ, যেখানে পেন্ডিং নিয়োগগুলোতে শূন্যপদ বৃদ্ধি হবে কিনা সেটা নিয়ে কোনো প্রেস মিটিং নেই। আমাদের এই সরকার যে পেন্ডিং নিয়োগগুলো যে দ্রুত কী করে শেষ করা যায়, কী করে এই 6 মাসের মধ্যে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা কীভাবে শেষ করতে পারি তা নিয়ে কোনো প্রেস মিটিং নেই। তাহলে এই সরকার শুধুমাত্র দেখুন প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ আমরা নিয়োগ করব। প্রথমে দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা ছিল যে আমরা 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়ে শেষ করব। আবার মুখ্যমন্ত্রী দিন ঘোষণা দিলেন যে আমরা 6 মাসের মধ্যে, বলতে তিনি আবার বললেন যে আমরা 27 সালের মার্চ মাসের মধ্যে আমরা পেন্ডিং কী বলে প্রায় 1 লক্ষ নিয়োগ শেষ করব। তাহলে সেই পূর্বের সরকারের মতো তো হয়ে যাচ্ছে আমরা আবার। পূর্বের সরকার মতো হয়ে যাচ্ছে না। দেখুন, পূর্বের সরকার বলতো বছর বছর ডবল নিয়োগ হবে, ডবল চাকরি হবে, মানে প্রতি বছর বা প্রতি 6 মাস অন্তর অন্তর একটা অকেশন মিলিয়ে বিভিন্ন সবাই গিয়ে আমাদের মাননীয় পূর্বের মানে এক্স এক্স আপনাদের সিএম বলতেন যে আমার হাতে 1 লক্ষ শূন্যপদ আছে, আমার হাতে 1 লক্ষ শিক্ষক শূন্যপদ আছে, হ্যাঁ বছর নিয়োগ হবে, ডবল চাকরি হবে, শূন্যপদ আছে, ও শূন্যপদ আছে। তো এই ডায়লগবাজি চলতো, অথচ কাজের না মানে কিচ্ছু হতো না। অথচ দেখুন এই যে সরকার, এই যে আজ দেখুন, আমি যদি একটা করে বলি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা যদি বলি, দেখুন আপনাদের 2022 সালের টেট যেটা 17 থেকে ধরুন বন্ধ ছিল, 17-র পরে আজ 26 সাল, 22-এর পর মানে 22-এ হয়েছিল, 17-র পরে 3-4 বছর অপেক্ষার পর 22-এ হয়েছিল। হওয়ার পর সেখানে অনেক আন্দোলন, অনেক কিছু করার পরে অবশেষে পরীক্ষা হয়, পরীক্ষার পর পাশ করে আজ 22 টেটরা আজ নামে মাত্র অর্ধেক ইন্টারভিউ হওয়ার পরে এখনও পেন্ডিং ঝুলে আছে, নিয়োগ ইন্টারভিউ শেষ করতে পারেনি। সেই সরকার তো পারেনি। এরা হয়তো এদের স্বপ্ন, এই চাকরি প্রার্থীরা ভেবেছিল হয়তো এই সরকার এসে দ্রুত হয়তো 3 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে, কারণ তাদের অলরেডি অর্ধেক ইন্টারভিউ হয়ে গেছে, অর্ধেকের বেশি ইন্টারভিউ হয়ে গেছে, সেটাও ঝুলছে। তাই এই সরকার আসলেও যদি আন্দোলনই করতে হয়, এই সরকার আসলেও যদি আমাদের প্রতিবাদ করতে হয়, এই সরকার আসলেও যদি আমাদের সেই রাস্তায় নামতে হয়, তাহলে পরিবর্তন করার কী দরকার ছিল বলুন তো? কোনো দরকার ছিল? তারপর দেখুন পিএসসি ক্লার্কশিপের কথা বলি, পিএসসি মিসলেনিয়াসের কথা বলি, ডাব্লিউবিসিএসের কথা বলি, তো এগুলো কী হচ্ছে বলুন তো? এগুলো সে তো ঝুলছেই। সে পূর্বের সরকার থাকলে ঝুলছিল, এখনও ঝুলছে। তার গ্রুপ সিডির কথা ভাবুন, গ্রুপ সিডি এখনও ঝুলছে, এতদিন রেজাল্ট হয়ে যাওয়ার কথা ছিল না? তো প্রতিটা ক্ষেত্রে শুধু গ্রুপ সিডি নয়, পুলিশ রিক্রুটমেন্টের কথা বলুন, দেখুন পুলিশের সে ডাব্লিউপিএসআই রয়েছে, কেপিএসআই রয়েছে, ডাব্লিউপি কনস্টেবল রয়েছে, কেপি কনস্টেবল রয়েছে। তারপরে আপনাদের দেখুন আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষবাবু তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের পঞ্চায়েতের লোক নেই, আমাদের নিয়োগ করাতেই হবে ডিসেম্বরের মধ্যে। তাহলে হচ্ছেটা কি? আজ অলরেডি মনে করেন আগস্ট শেষ, সেপ্টেম্বরে, আমরা আগস্ট শেষের দিকে, তো সেপ্টেম্বরে পড়লো বলে, তাহলে সেপ্টেম্বর, এর মধ্যে অক্টোবরে আমাদের আবার রয়েছে, দুর্গাপুজো রয়েছে, তাহলে এই ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করতে পারবে? এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করাতে পারলো না। এগুলো নাটক চলছে নাকি বা আমাদেরকে বোকা মনে করে আমি বুঝি না। তো এগুলো কী চলছে? এগুলো প্রতিশ্রুতি, পূর্বের সরকারের মধ্যে প্রতিশ্রুতি শুধুমাত্র রিক্রুটমেন্টের ক্ষেত্রে আসলে, এবারে নিয়োগের ক্ষেত্রে আসলে, বেকারদের ক্ষেত্রে আসলে, এবারে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের শিক্ষা, শিল্প, কর্মসংস্থানের ক্ষেত্রে আসলেই সমস্ত সরকার, পূর্বের সরকারও যা করেছিল এই সরকারও তাই করছে। তাহলে পরিবর্তন কেন করলাম? দেখুন এখন যারা প্রকৃত বিজেপি লাভার আছেন তারা এখন হয়তো ভাববেন যে কী ব্যাপার দাদা হঠাৎ করে এরকম কথা কেন বলছে।
দেখুন, আমি আপনাদের বলি, আমি আপনাদের মতো দলের ভক্ত না, আমি আপনাদের মতো সাধারণ জনগণের, বঞ্চিত মানুষের পাশে, শিক্ষিত মানুষের পাশে। পশ্চিমবঙ্গের যেটা যেটা দরকার, পশ্চিমবঙ্গের জন্য যেটা ভালো, সাধারণ মানুষের জন্য যেটা ভালো, সেটাই কিন্তু সবসময় আমাদের প্রয়োজন। সেটা আমাদের আমাদের আওয়াজ তুলতে হবে, আর অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে। আজ সত্যি এই কথাগুলো বলছি অনেক নিরাশা নিয়ে, অনেক হতাশা নিয়ে, অনেক ফ্রাস্ট্রেশন নিয়ে। আজ পশ্চিমবঙ্গে আমরা এটা কখনোই কল্পনা করতে পারিনি যে সবার আগে এই সরকার ক্ষমতায় এসে সবার আগে ভাতাকে চালু করবে। সবার আগে ভাতাকে চালু করবে সবার আগে। আমরা ভেবেছিলাম সবার আগে শিল্প, সবার আগে শিক্ষা, সবার আগে পেন্ডিং নিয়োগ শেষ করবে। তাই এই ভাতাটাকে পূর্বের সরকার, যেহেতু ভাতা এরা বন্ধ করবে না, তো পূর্বের সরকার যেরকম চলছিল সেরকমই চলবে। আর এটা 6 মাস ধরে চলতো। এটাকে সঠিকভাবে সঠিকভাবে অ্যানালাইসিস করতো, সঠিকভাবে যোগ্যরা যারা, যোগ্য বলতে দেখুন বলেছিল তো সমস্ত মহিলারা পাবে। তখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছিল না, অমুক বয়স থেকে এত বছর বাদ, এত বাদ যাবে, এত পারলে বাদ যাবে, এসব কথা কিন্তু প্রতিশ্রুতির আগে ছিল না। ছিল প্রতিশ্রুতির আগে ছিল না কিন্তু এসব কথা। তাহলে তুমি যখন প্রতিশ্রুতি ছিল না, তাহলে তুমি কেন এখন নতুন নতুন ক্রাইটেরিয়া দিচ্ছ? এগুলো কেন দিচ্ছ? তাহলে আগে বলতে পারতে যে আমরা এইভাবে দেবো, এইভাবে দেবো না। এখন কিন্তু সেই পথেই আসছো, আবার বলছো যে সবাই সবাই টাকা পাবে যারা যারা আছে। তাহলে এগুলো কি হচ্ছে দেখো। আখেরে কিন্তু এতে কি হচ্ছে, এই সরকারের রেপুটেশন খারাপ হচ্ছে। এই সরকার আগামী যে সামনে আবার দেখুন, এটা তো আর অন্য কোনো নয় যে জোরপূর্বক হবে। এটা গণতান্ত্রিক, জনগণই শেষ কথা। জনগণ যেমন এই সরকার ক্ষমতায় নিয়ে এসছে, জনগণই কিন্তু পারে এই সরকারকে সরিয়ে নতুন সরকারকে নিয়ে আসতে। তো দেখুন, সবার আগে শিক্ষা, সবার আগে শিল্প, সবার আগে কর্মসংস্থান, সবার আগে স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা। আজ রাস্তাঘাটের দেখুন তো কি বেহাল দশা। আমাদের এখানে লোকাল লোকাল প্রচুর রাস্তা এখন জঘন্য অবস্থা রয়েছে, পানীয় জলের বেহাল অবস্থা রয়েছে, সেগুলো তো রয়েছে। তারপরে দেখুন, মানুষ কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে যারা মনে করুন যে সমস্ত, আমি আমি আপনাদের বলি, যাদের এই যে যারা বৈধ ভোটার, তাদের ভোট কাটা ভোট ভোট এসআইয়ের মাধ্যমে কাটা গেছে, আরও অনেক ব্যাপার রয়েছে। যারা সর্দার সম্প্রদায়ের রয়েছে, যারা সঠিকভাবে ডকুমেন্টসের অভাবে, তারা প্রকৃত এখানকার স্থায়ী বাসিন্দা, হয়তো সেভাবে ডকুমেন্টস, অসচেতনতার অভাবে, অজ্ঞর অভাবে তারা সেইভাবে করতে পারেনি, তাদের নাম বাদ গেছে। তারা যে কী ভোগান্তিতে আছে আপনি ভাবতে পারবেন না। সে সমস্ত হিন্দু মানুষগুলো কী ভোগান্তিতে আছে, মুসলিম মানুষগুলো কী মানে ভয়ঙ্কর ভোগান্তিতে রয়েছে কিন্তু এরা। তো দেখুন, এরা হয়তো ভাবছে, এই বিজেপি সরকার হয়তো ভাবছে যে আমরা তো তোমার হচ্ছে ওদের ভোট পাইনি, ওদের তো ভোট কাটা গেছে। কিন্তু এটা না, সবচেয়ে বড় মূর্খামিতে আছে, সবচেয়ে বড় বোকামিতে আছে। এর 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 সঠিক উত্তর হয়তো সামনে নির্বাচনে পাবে। আমি কেন বলছি দেখুন, হয়তো এই সরকার ভাবছে যে এই যে ভোট বাদ গেছে, আমি মুসলিম ভোটগুলো বাদ দিয়েছি। দেখুন, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, মুসলিমরা ভোট দেয় না, 99% ভোট দেয় না। কিন্তু এই যে সরকারের যারা ভাবছে যে আমার তো হিন্দু ভোট পেয়ে ক্ষমতায় এসেছি, তো যাদের ভোট কাটা গেছে তারা তো ভোট দেয়নি। তো এইটা সবচেয়ে বোকামিতে আছে সরকার, সবচেয়ে বড় বোকামিতে আছে। আমি আবারও বলছি, যারা বিজেপি, আমি জানি না আমার এই ভিডিওটা কতজন বিজেপি নেতার কাছে পৌঁছাবে, বড় বড় নেতার কাছে, তবে সেটুকুই বলবো, যদি বিজেপির নেতারা এটা ক্যালকুলেশন করে থাকে, এটা যদি সমস্ত কিছু প্ল্যানিং করে থাকে যে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমি বলবো সবচেয়ে বেশি বড় বোকার বোকার জগতে আছে। সেটা ফল পেয়ে দেখবেন সামনে নির্বাচনে। কেন বলছি, এই যে সরকারের প্রতিশ্রুতি ছিল না, এসআইআরে যে সমস্ত হিন্দুদের না ভোট কাটা গেছিলো, তো দেখুন ব্যাপারটা কেমন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। একটা পরিবারে যদি, আমি বাবার যেটা বলি, যদি 8জন লোক থাকে, 8জনের ভোট কাটা যায়নি। একই রক্তের একই বিষয়ে একটা পরিবারে 7জন 8জন থাকলে পরে 3জনের কাটা গেছে, বাকি 4জনের আছে। আবার একটা পরিবারে মনে করেন যে 10জন থাকলে পরে তার মধ্যে 3জনের কাটা গেছে, বাকি 7জনের আছে। তো ওই যে মানুষ ভোট দিয়েছে কিসের আশায়? ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে পরে আমরা 3 মাস থেকে 4 মাসের মধ্যে আমরা ভোটগুলো তুলে দেবো, হিন্দুদের কথা বলেছিল। হ্যাঁ, তো সেই আশায় কিন্তু ভোটগুলো দিয়েছে মানুষ। তো ব্যাপারটা কেমন হয়েছে, মনে করুন যে জ্যাঠার ছেলের ভোটে মানে জ্যাঠার নাম আছে, তার 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 ভাইয়ের নাম কাটা গেছে, একই রক্তের। কেন? কারণ তার ডকুমেন্টস প্রপার ঠিকঠাক মতো নেই হয়তো, বা জ্যাঠার ছেলের আছে অত তার কাকা মানে অন্য ছেলের নেই। তো এরকমভাবে কিন্তু প্রচুর ভোট কাটা গেছে। তো সেই সমস্ত পরিবারের ভোটগুলো সব পেয়েছে কিন্তু হিন্দু পরিবার। সেই সমস্ত মানুষগুলো কিন্তু এসে প্রতিনিয়ত কিন্তু দাপাচ্ছে, না তাদের এদিকে সমস্যার সমাধান হচ্ছে, না ওদিকে সমস্যার সমাধান হচ্ছে। তারা কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ছুটে বেড়াচ্ছে। আর তাদের পরিবারের আত্মীয়রা আবার সামনে যখন ভোট আসবে, তারা একেবারে এই সরকারকে ভোট দেবে? একবার বিবেচনা করে দেখেছেন বিজেপির যারা নেতারা আছেন? দেখুন, এগুলো বিবেচনা করবেন, অবশ্যই বিবেচনা করবেন। আর আমি দেখুন বাবার ভালো কথা আপনাদের একটা কথা বলি, আমি কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে নয়। যেটা অন্যায়কে অন্যায় বলি, আর যেটা সঠিক সেটা সঠিককে সঠিক বলি। সেটা দেখুন, তৃণমূল যদি কোনো ভালো কাজ করে তাকে ভালো প্রশংসা করেছি, আবার যদি খারাপ কাজ করে তার প্রতিবাদ করেছি। আবার বিজেপি সারা বছর, কয়েক বছর ধরে চেষ্টা করেছি বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্যে, সমস্ত রকমভাবে পরিষ্কার বলছি, আমি প্রচার চালিয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। কারণ আমরা চেয়েছিলাম যে হয়তো ওই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে এই সরকারকে সুযোগ দিলে হয়তো এই সরকার সবার আগে শিক্ষা, সবার আগে শিল্প, তারা নিজেরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করবে। কিন্তু আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এই সরকার ক্ষমতায় এসে সেই পূর্বের সরকারের মতোই সবার আগে ভাতাটাকে প্রাধান্য দিয়েছে। কিন্তু এটা আমরা চাই না, এটা চাইনি। আর আপনারা বলছেন যে এই যে ভাতা নেওয়ার জন্য মহিলারা এত দাপাদাপি করছে, তো আপনারা যদি ক্ষমতায় এসে
পূর্বের যে মমতার ভাণ্ডারটাকেই চালু রেখে, যদি আপনারা দিতেই চান, যে না দিলে এরা এরা যেহেতু যেহেতু পূর্বের সরকার এটা চালু করে গেছে, এটাকে লোভ ধরিয়ে দিয়ে গেছে, তো সেটাকে চালু রেখে আপনারা যদি সবার আগে শিক্ষার দিকে নজর দিতেন, সবার আগে শিল্পের দিকে নজর দিতেন, তাহলে কিন্তু মানুষ সবচেয়ে বেশি খুশি হতো। মানুষের মধ্যে এই কলহ, এই দ্বন্দ্ব, এই দ্বিধা, এই যে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন, এই যে মানুষ আন্দোলন করছে, অলরেডি দেখুন এই সরকার 4 মাস ক্ষমতায় আসতে পারলো না, শিক্ষক যারা অ্যাসপিরিয়েন্ট রয়েছে তাদের একটা বৃহত্তর আন্দোলন হয়ে গেছে, প্রাথমিক শিক্ষকদের। এসএলএসটি যারা যোগ্য শিক্ষক তাদের আন্দোলন হয়ে গেছে। যারা পুলিশ অ্যাসপিরিয়েন্ট আছে তাদের আন্দোলন হয়ে গেছে। আবার সামনের আবার পিএসসির আবার আন্দোলন রয়েছে। তাহলে এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসলে কী জন্য? আবার সেই পূর্বের সরকারের মধ্যে যদি আমাদের রাস্তায় নামতে হয়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করতে হয়, আবার যদি জীবন প্রাণ যদি আবার যদি সেই বিপন্নপন্ন, আবার যদি সেই হুমকি থ্রেটের পাল্লায় পড়তে হয়, তাহলে কেন পরিবর্তন হলো? তাহলে তো পূর্বের সরকারই ঠিক ছিল, যদি আমরা সেই লজিকে আসি। কিন্তু আমরা কিন্তু সেই জন্য পরিবর্তন করিনি, আমরা পরিবর্তন করেছি যেন এই সরকার এসে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে মানুষের বাক স্বাধীনতার অধিকারের সাথে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারে, শিক্ষা ব্যবস্থা সুন্দর হয়, বন্ধ থাকা সমস্ত কলকারখানাগুলো চালু হয়। আবার বলবেন যে সরকারকে সময় দিন। আরে বাবারে, সরকারকে সময় কত দেবেন? সরকার যদি সবার আগে এসে ওবিসিটাকে তো 7% করেছে, সেটাকে যদি 1 মাসের সরকার যখন তুলে নিয়েছিল তাহলে একটা করতে কি এতদিন লাগে? দেখুন, মানুষকে বোকা বোঝাবেন না। কোটি কোটি মানুষের ভোট যদি 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, তাহলে এই সমস্ত সমাধানগুলোও কিন্তু 1 মাসের মধ্যে সমাধান করে দেওয়া যায়। ঠিক আছে? এগুলো কিন্তু করা কোনো ব্যাপার না। আর যদি বলেন যে না, করা কঠিন ব্যাপার, তাহলে ক্ষমতা আমাদের হাতে দিয়ে দিন। যদি মনে করেন যে এটা ভীষণ ব্যাপার, ভীষণ প্রবলেম, তাহলে ক্ষমতাগুলো আমাদের হাতে দিয়ে দিন। সমস্ত যারা শিক্ষিত সমাজ আছে, বঞ্চিত সমাজ আছে, এদের হাতে ছেড়ে দিন। রাজ্য কী করে চালাতে হয়, শিক্ষা ব্যবস্থা কী করে চালাতে হয়, কর্মসংস্থান কী করে আনতে হয়, মানুষের জীবনযাত্রা কী করে উন্নত করতে হয়, কিভাবে মানুষের সমস্ত এই যে মানুষ যে ফ্রাস্ট্রেশনে ভুগছে, এই যে মানুষের যে শিক্ষা, শিল্প, কর্মসংস্থান, মানুষ বেকার এ জ্বালা যন্ত্রণায় ছটফট করছে, এই ব্যবস্থা কী করে সঠিক পথে আনতে হয়। এই যারা বঞ্চিত, শিক্ষিত, যারা যোগ্য আছে না, এই কলমে যারা এমএলএ হয়েছে, তাদেরকে বাদ দিয়ে এদের ক্ষমতা দিন। দেখবেন কি করে শিক্ষা ব্যবস্থাটাকে সঠিক করতে হয়, দেখবেন কি করে বেকারত্ব দূর করতে হয়, আর কী করে এই সমস্যাগুলো চুটকিতে শেষ করে দিতে হয়, সেটা আমরা খুব ভালো করে জানি। ক্ষমতা আমাদের হাতে দিয়ে দিন, ক্ষমতাগুলো আমাদের হাতে দিয়ে দিন, শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে ছেড়ে দিন। এই বেকার বঞ্চিত কাউকে বেছে নিয়ে তার হাতে দায়িত্ব দিয়ে দিন, দায়িত্বভার দিয়ে দিন। যেটাকে তোমাকে 6 মাসের সময় দিলাম, 6 মাসের মধ্যে এই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে দেখাও। আপনি দিন, আমরা করে দেখাচ্ছি। শিল্প ব্যবস্থাটাকে তুলে দিন কারোর হাতে, দেখবেন কী করে ঠিক করতে হয়, বেকারত্বের যন্ত্রণা কী করে দূর করতে হয়। এই যে অন্নপূর্ণা নিয়ে যে বিভ্রান্তি চলছে, এটা কোনো যোগ্য, কোনো বেকারের কথা বলছি, কোনো যোগ্য বেকারের হাতে তুলে দিন, দেখবেন কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয়। কোনো রকম কোনো কলহ, কোনো মহিলাদের কোনো উদ্বেগ থাকবে না। এমনভাবে পরিকল্পনা করব, এই যে যারা যোজনার টাকা পাচ্ছে, আপনারা যে টাকাটা দিচ্ছেন না, সঠিক পরিকল্পনার সঙ্গে হচ্ছে না, একবার এক এক রকম কথা হচ্ছে। কিন্তু আমরা যে পরিকল্পনাটা করব, কোনো মহিলা বাদ যাবে না, এবং যোগ্য মহিলারাই পাবে, সবাই পাবে, যোগ্য যারা আছে। তো বিষয়গুলো হচ্ছিল, যারা ক্ষমতায় রয়েছে তারা সঠিকভাবে পরিকল্পনা করতে পারছে না, সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। তাই জন্য আজ বঞ্চিত বেকাররা আবারও সেই পূর্বের সরকারের মতো ঝুলছে বছর বছর ধরে। আজ কথাগুলো বললাম, বলতে বাধ্য হলাম। আর 4 মাস ধরে চুপচাপ ছিলাম যে এই সরকার ক্ষমতায় এসে কাজ করবে। আমি কিন্তু এখনও বলি, এখনও দেখবেন আমি মাঝে মাঝে আমার ফেসবুকে পোস্ট করি, ইউটিউবে পোস্ট করি। তার জন্য যারা টিএমসি লাভার, সিপিএম লাভার, কংগ্রেস লাভার, তারপরে ককরোচ, হ্যাঁ, তারপরে এনটি ন্যাশনাল পার্টি, কত রকম আছে, তো তারা কিন্তু এসে কমেন্ট বক্সে বলে কী হলো, পরিবর্তন ভালো লেগেছে, এরকম কিন্তু বলে। তুমি এত লাফিয়েছিলে, এত 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 করেছিলে, এত মানুষকে মোটিভেট করেছিলে, এত মানুষকে অনুপ্রাণিত করেছিলে ভোট দেওয়ার জন্য। ভোট তো যারা দিয়েছিল, যারা মোটামুটি ভোট তো দিয়েছে বলেই তো ক্ষমতায় এসেছে। তো কী হলো পরিবর্তন করে? তো আমরা কিন্তু কেউই এই সরকারের বিরোধী নয়। যারা শিক্ষিত, বঞ্চিত, তারা কিন্তু অনেক আশা নিয়ে পরিবর্তনটা করেছিল, যে সমস্ত মানুষের বিগত সরকার যেগুলো পূরণ করতে পারেন, এই সরকার সেই পূরণগুলো করবে। সেই আশায় নিয়েই কিন্তু আমরা পরিবর্তন করেছি। আজ সমস্ত অসহায়, বঞ্চিত, শিক্ষিত সমাজ কিন্তু পরিবর্তন করেছিল এই জন্যই। আজ যে সমস্ত হিন্দুদের কথা বলি, এই সরকার হিন্দুদের সরকার, কিন্তু আপনারা বিবেচনা করে দেখুন, এই যে আপনারা ভাবছেন, এই যে এসসি কাস্টে যাচাই বলুন, ওবিসি কাস্টে যাচাই বলুন, তারপরে আপনাদের আরও এই যে জন্ম সার্টিফিকেট যাচাই বলুন, হ্যাঁ, যেগুলো অবৈধভাবে করে সেগুলো বাদ দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনারা হয়তো বুঝতেও পারছেন না যে কত রকম ফার্স্ট জেনারেশন রয়েছে, সেকেন্ড জেনারেশন রয়েছে, যারা প্রকৃত এসসি হয়তো 1950 সালে দলিল চাইছেন, দলিল নেই, তারা কিন্তু বিজেপি করে।
তারা কিন্তু বিজেপি করে, এটা মনে রাখবেন। তো এই ভুলগুলো আপনারা করছেন, এই ভুলের মাসুল হয়তো আপনাদের আগামী বছর বা সামনে যখন ভোট আসবে, ভোটে আবার গুনতে হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে এই সব মাসুলগুলো আপনাদের আবার গুনতে হবে। তো এই যে যারা হিন্দুরা এই যে ভুগছে ভোটের জন্য বলুন বা যে কোনো কারণেই বলুন, এই যে স্যারের নাম বাদ যাওয়া হোক, তাদের ছেলে মেয়ে চাকরি বাকরি হোক, কোনো কাজের ক্ষেত্রে ছোটাছুটি করে বেড়াচ্ছে, এই যে ভোগান্তির শিকার হচ্ছে, তো এগুলো এগুলো কিন্তু মানুষ দেখছে, এগুলো মানুষ কিন্তু আহ, মানুষের আর কোনো কি বলে সেই নেই, পথ খোলা নেই, সমস্ত পথ বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের রেস্ট্রিকশনের একটা সীমা আছে, এই সীমা কিন্তু মানুষের সব সীমা কিন্তু লঙ্ঘন হচ্ছে। তো আবারও বলছি, এই সরকার প্রথমে ভোটের আগে 6 মাসের প্রতিশ্রুতি দিয়েছিল, 6 মাসের মধ্যে পেন্ডিং নিয়োগ শেষ হবে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা 1 বছরের মধ্যে পেন্ডিং নিয়োগ, মানে 1 বছরই ধরে নিন, প্রায় 8 মাস। আবার মার্চ 27 সালের মার্চ মাসে চলে গেছে। তো এভাবে এগুলো প্রতিশ্রুতি আপনারা বিশ্বাস রাখবেন, কারণ বিশ্বাস রাখার সাথে কোনো উপায় নেই। দেখুন, আপনারা তো আশা করেছিলেন যে এই সরকার সবার আগে এসে পেন্ডিং নিয়োগ, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান এদিকে নজর দেবে, তাই না? বা হিন্দুদের দুঃখ দুর্দশা দূর করবে, হিন্দুদের ভোগান্তি হবে না, ভোটগুলো যেগুলো বৈধ ভোটগুলো কাটা গেছে সেগুলো উঠে যাবে, এগুলোই তো ছিল, এগুলো তো প্রতিশ্রুতি ছিল। তো সেগুলো তো হচ্ছে না, ঠিক আছে? মানুষ আরও দাঁড়ে দাঁড়ে ভুগছে বিভিন্ন কারণে, এটা বাদ যাচ্ছে, ওটা বাদ যাচ্ছে, ঠিক আছে? তো বিভিন্ন ব্যাপার রয়েছে, সেগুলো বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটাকে বহুদিন পর, আজ 4 মাস পর অতিক্রান্ত হওয়ার পর ভিডিওটা করতে বাধ্য হলাম। অবশ্যই যারা বিজেপি লাভার আছেন তাদের হয়তো আমার এই ভিডিওটা শোনার পর এতদিন ধরে আমার প্রতি যে আপনাদের একটা আহ, মানে একটা পজিটিভ ভাইব ছিল, সেই পজিটিভ ভাইবটা হয়তো নেগেটিভ ভাইবে পরিণত হবে, ঠিক আছে? আর যারা অন্যান্য দলের ভক্ত তাদের হয়তো একটু হলেও মিষ্টি হাসি আসবে, এগুলো স্বাভাবিক। কারণ আপনারা দলভক্ত, বেশিরভাগই দলভক্ত, কারণ দলের প্রতি। কিন্তু আমি কোনো দল ভক্ত না, বারবার বলি, আমি বিজেপির সাপোর্ট করেছিলাম, মানে বিজেপি দলকে ক্ষমতায় আনতে চেয়েছিলাম, যে কংগ্রেস, সিপিএম, ককরোচ ফকরোচ এগুলোতে তো কোনো খানা হবে না ইন্ডিয়া, এই আমাদের ইয়েতে, ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে গেলে পরিবর্তনটা অনিবার্য, আর এই মুহূর্তে একমাত্র একটাই ফেস আছে, সেটা বিজেপি। তো সেই জন্যই কিন্তু আমরা বছরের পর বছর ধরে একটাই ওই করছিলাম, যে যেহেতু এরা এত প্রতিশ্রুতি দিচ্ছে। যেমন বিহারে দেখুন, আচ্ছা এই সরকার কি পারতো না যে 6 মাস ক্ষমতায় এসছে, সবার আগে প্রেস মিটিং করা, পিএসসিদের নিয়ে, এসএসসিদের নিয়ে, টেটদের নিয়ে, হ্যাঁ, এদের দ্রুত কী সমাধান করা যায়, একটা আপনাদের লিস্ট প্রকাশ করে দেওয়া, এই যে ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করে দেওয়া, এগুলো কি পারতো না সরকার ক্ষমতায় এসেই? সবার আগে কিন্তু পারতো। যেগুলো এই যে এখন এই যে ডুকডুক করে চলছে এখনও, এগুলো কিন্তু এতদিনে হয়ে যায়, এতদিনে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু হয়ে শেষ হয়ে যাবে, এতদিনে গ্রুপ সিটির রেজাল্ট আউট হয়ে যাবে, এতদিনে আপনাদের পিএসসির রেজাল্ট আউট হয়ে যাবে, এতদিনে ডাব্লিউবি কনস্টেবল জয়েন হয়ে যাবে, যদি এই সরকার সবার আগে এদিকে নজর দিত। কিন্তু এদিকে সবার আগে নজর দেয়নি, সবার আগে ভাতার দিকে নজর দিয়েছে, যার জন্য আজ কিন্তু এই অবস্থা, এই অবস্থা। তো শুধু এটুকুই বলবো যে আমরা পরিবর্তন করেছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু সেই আশা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। আর আবার সরকারের কাছে অনুরোধ করব, যদি আপনারা পরিচালনা করতে না পারেন, বেকারদের হাতে ছেড়ে দিন এক একটা ডিপার্টমেন্ট। শিক্ষিত বঞ্চিত যারা আছে, যে ডিপার্টমেন্টটা আপনারা দেখছেন যে আমরা পরিচালনা করতে পারছি না, শিক্ষিত বঞ্চিত যারা আছে তাদের হাতে ছেড়ে দিন, দেখবেন কী করে পরিচালনা করতে হয়, সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, কারোর কোনো অভিযোগ থাকবে না, বারবার বলছি। তো যাই হোক, আমি যে প্রশ্নগুলো করলাম, অবশ্যই প্রশ্নগুলোর উত্তর সরকারের কাছে আছে কিনা জানি না, সরকার কি পদক্ষেপ নেবে জানি না, এই ভিডিও তাদের কাছে পৌঁছাবে কিনা জানি না, সবাইকে শেয়ার করে দিতে বলবো। দেখুন, বাক স্বাধীনতার অধিকার সকলেরই আছে। আমরা পূর্বেও যখন কথা বলেছিলাম তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, আজ যে কথাগুলো বলছি সেগুলো বঞ্চিতদের পাশে, অবহেলিতদের পাশে, শিক্ষিত সমাজের পাশে, অসহায় হিন্দুগুলোর পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছি। এই কথাগুলো বলা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী, এই কথাগুলো বলা যদি কোনো দলের সাপোর্টার হয়ে যায় তাহলে আমি সেই দলের সাপোর্টার। পূর্বেও আমি যখন বলেছিলাম তখন কেউ আমাকে বলতো বিজেপির সাপোর্টার, বিজেপির দালাল, উল্টো পাল্টা ভয়ঙ্কর ভাষা ব্যবহার করতো তাদের মানসিকতা থেকে। তো আমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি যদি মানুষের পাশে দাঁড়াই, আমি যদি সঠিক কথা বলি, সত্যের পথে থাকি, বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, তো সেটা যদি কারোর দালালি করা হয়, সেটা যদি কারোর করা হয়, তো আমি 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 রাজি আছি সেটা করতে। কিন্তু আমি সর্বদাই অসহায় বঞ্চিত মানুষের পাশে, শিক্ষিত মানুষের পাশে, সর্বদা অসহায় মানুষের পাশে, সর্বদা অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে এবং দ্রুত আমাদের এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং পশ্চিমবঙ্গটাকে আরও সঠিকভাবে সাজাতে হবে। তা নাহলে কিন্তু এই যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ভাতার দিকে কিন্তু পূর্বের সরকারের মতো এগিয়ে যাচ্ছে দেখবেন। এটা থেকে দ্রুত এই সরকারকে বেরিয়ে আসতে হবে। সরকারের হাতে সময় আছে, দেখুন সবে 4 মাস হয়েছে, এখনও 1 বছর, এখনও 4 বছর 6 মাস সময় রয়েছে সরকারের হাতে। তো দেখুন, অনেকেই ভাবছে যে সরকার তো সবে 6 মাস ক্ষমতায়, 4 মাস ক্ষমতায় এসছে, সময় দিন। দেখুন, একটা কথা বলি,
যারা 8 বছর ধরে নিয়োগের আশায় ঝুলছে, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ইন্টারভিউ হলে বেরিয়ে যায়। 8 বছর, তাদের কাছে 4 মাস নয়, 8 বছর 4 মাস। যারা আজ 8 বছর 10 বছর ধরে একটা পরীক্ষায় বসতে পারছে না, তাদের কাছে কিন্তু 4 মাস নয়, তাদের কাছে 10 বছর 15 বছর 4 মাস। এই যে পূর্বের সরকার তো জঘন্য ছিল, জঘন্য ছিল বলেই তো শিক্ষিত সমাজ, বঞ্চিত সমাজ পরিবর্তন করে এই সরকারকে নিয়ে এসছে। পূর্বের সরকার জঘন্য ছিল যে তারা বছরের পর বছর ধরে একটা নিয়োগ করাতে পারেনি। পূর্বের সরকার জঘন্য ছিল তারা পেন্ডিং নিয়োগগুলো শেষ করতে পারেনি। পূর্বের সরকার জঘন্য ছিল তারা কিন্তু একটা নিয়োগ সুষ্ঠুভাবে করতে পারেনি। তাহলে সেই সরকারকে ফেলে দিয়ে তো এই সরকারকে আশায় নিয়ে আসা হলো যে এই সরকার কি পারে না? বিহারে যেমন 6 মাস না 7 মাসের ভিতর 1.5 লক্ষ না 2 লক্ষের উপরে শিক্ষক নিয়োগ করেছে। এই সরকার পারে না? কারণ 8 বছর ধরে নিয়োগ বন্ধ, লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে। তাহলে কেন করছে না এগুলো? প্রশ্ন থাকলো সরকারের কাছে। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্যান্য পশ্চিমবঙ্গের যারা প্রধান সারিতে আছেন, দিলীপ ঘোষ মহাশয়, এদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই ভিডিওটা দেখুন। আমি আবারও বলছি, আমি হয়তো যদি আপনাদের মতো যারা বিজেপি ভক্ত বা বিজেপির সাপোর্টার, যদি বিজেপির সাপোর্টার হতাম আমি বা বিজেপির লাভার হতাম আমি, তাহলে আমি তো এই বক্তব্যগুলো রাখতাম না, কারণ আমি তো কোনো দল ভক্ত না। আমি তাহলে এখন মুখ বন্ধ রাখতাম, কারণ এখন ঠিক আছে চুপচাপ থাকতাম, তাই না? এখন আমি চুপ থাকবো। যারা যারা নেতা, দেখুন, যারা নেতা করে, যারা 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 দল চালায়, যারা দলের সাপোর্ট করে, তারা কিন্তু ওই দেখবেন কি করে, যখন দল কোনো ভালো কাজ করে তখন জাহির করে বলে, যখন দলের কোনো অন্যায় থাকে তখন চুপচাপ থাকে। সেটা হলো দলের নেতাদের কাজ। কিন্তু আমি তো কোনো দলের নেতা নয়। আমি যদি কোনো নেতা হয়ে থাকি, সেটা সাধারণ মানুষের, বঞ্চিত মানুষের, তাদের তাদের পাশে, তাদের সঙ্গী। তো এটাই হলো বক্তব্য। আর আবারও বলছি, যেটাকে সঠিক সর্বদা সঠিক বলতে শিখুন। সেটা দল বিশেষ না। আপনারা দেখেছি বেশিরভাগ যারা আছেন একটা নির্দিষ্ট, তো তাদের দেখি একটা নির্দিষ্ট শ্রেণীর প্রতি, একটা নির্দিষ্ট দলের প্রতি টান। কিন্তু একজন প্রকৃত মানুষ হয়ে থাকলে, সাধারণ মানুষ হয়ে থাকলে আপনার কিন্তু কোনো দলের প্রতি টান থাকা উচিত নয়। আপনাদের শুধু বিজেপির প্রতি ঘৃণা আর টিএমসির প্রতি লাভ, কংগ্রেসের প্রতি ভালোবাসা, কংগ্রেসের প্রতি ঘৃণা বা বিজেপির প্রতি ঘৃণা, সিপিএমের প্রতি লাভ, সেটা মানে কি দলের, আপনি একটা প্রকৃত দলের সাপোর্টার। কিন্তু আপনি যখন বিজেপি কোনো ভালো কাজ করছে তখন হা 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 হি হি করছেন, তখনও তাকে ঘৃণা করছেন, আবার খারাপ কাজ করলে তাকে ঘৃণা করছেন। তাহলে সেটা কি? সেটা কিন্তু আপনি প্রকৃত সাধারণ জনগণ হলেন না। তখন আপনি কিসের পথে চলে গেলেন? তখন কিন্তু আপনি এক সাইডে চলে গেলেন, কোনো দলের সাপোর্টার হলে। সাধারণ জনগণ হলে, আমাদের মতো সাধারণ জনগণ হলে, আপনাদের যেটা ভুল সেটাকে ভুল বলতে হবে, যেটাকে সঠিক সেটাকে সঠিক বলতে হবে। বিজেপি কোনো ভালো কাজ করলে সেটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ কাজ করলে খারাপ করতে হবে। দেখুন বিজেপির ভালো কাজ কি? বিজেপি ক্ষমতায় এসে এই যে নামে মাত্র ভালো কাজ করেছে। আপনারা বলছিলেন না যে বিজেপি 4 মাসে ক্ষমতায় এসে কী ভালো কাজ করেছে? অবশ্যই ভালো কাজ করেছে। কী ভালো কাজ করেছে জানেন? এই যে সরকার ক্ষমতায় এসে এই যে আমাদের মুখ্যমন্ত্রী কী বলতেন, যে কুকুরের মতো কী বলে ভিক্ষা ছিল ডিএ, যে ডিএ 20% ডিএ বাড়িয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট সমস্ত অ্যাসপিরিয়েন্টদের কাছে, যারা চাকরি করছে তাদের, যারা চাকরি প্রার্থী তাদের কাছে প্রায় কেন্দ্রীয় হারের কাছাকাছি দিয়ে গেছে। এটা তো হয়েছে। পে কমিশন, 7ম পে কমিশনটা লাগু হয়েছে। এটা বড় প্রাপ্তি, এটা বড় প্রাপ্তি। এগুলো এটা পজিটিভ, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। তারপরে পশ্চিমবঙ্গে দেখুন যে এই যে একটা দুর্নীতি ব্যবস্থা ছিল, সেই দুর্নীতি ব্যবস্থাটা বন্ধ হয়েছে মোটামুটি। এখনও যেটুকু মানে পদক্ষেপ হয়েছে তাতে কিন্তু মানুষ ভয়ে আছে দুর্নীতি করতে, কিন্তু মানুষ ভয় পাচ্ছে এখন। তারপরে এক শ্রেণীর মানুষ যে দাপিয়ে বেড়াচ্ছে, সে দাপাদাপিটাও কিছুটা বন্ধ হয়েছে। যে হিন্দুদের উপর যে অত্যাচার সেটা বন্ধ হয়েছে, মুসলিমদের উপর যে অত্যাচার সেটা বন্ধ হয়েছে, তাই না? তো এই এখন পর্যন্ত এইটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। তো যাই হোক, আমার এই পুরো ভিডিওটা শোনার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এটুকু অনুরোধ থাকবে। এবং এই ভিডিওটা অবশ্যই সরকারের কাছে পৌঁছানো দরকার। অবশ্যই সরকারের মেন স্ট্রিম যারা আছে, প্রধান সারির যারা আছে, তাদের কাছে এটা পৌঁছানো দরকার এবং তাদের কাছে অনুরোধ থাকবে। দেখুন আমি একদম সাধারণ একজন মানুষ একদম। তবে শুধু এটুকুই বলবো, এই সরকার যে ক্যালকুলেশন এই ক্ষমতায় এসছে, সেই ক্যালকুলেশন কিন্তু পরের বার উল্টে যাবে যদি সরকার ভেবে থাকে যে যারা ভোট দিয়েছে তারাও আমাদের আগামীতে ভোট দেবে। তারা বেশ কয়েকটা জায়গায় ভুল করছে, সেগুলো হয়তো তাদের ক্যালকুলেশনে আসছে না। গ্রাউন্ড লেভেলটা আমরা খুব ভালো করে বুঝি, বিশেষ করে গ্রাউন্ড লেভেলটা কী হচ্ছে সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি। আমি খুব ভালো করে অবজার্ভ করতে পারছি কীভাবে সরকার ক্ষমতায় এসছে আর কীভাবে সরকার বিপদে পড়তে চলেছে, যেটা কিন্তু সবচেয়ে বড় বোকামি এবং সবচেয়ে বড় ভুলগুলো করছে। এবং এই কাজগুলো যদি চলতে থাকে, যদি এই যে হিন্দু অসহায় মানুষ যেগুলো, যাদের ভোট কাটা গেছে, যাদের এই যে বিভিন্নভাবে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেভাবে হ্যারাসমেন্ট হচ্ছে মানুষগুলো, এগুলো বন্ধ না হলে সরকারের আগামীতে ক্ষমতায় আসা কঠিন হয়ে যাবে।
বিশ্বাস না হলে মিলিয়ে নেবেন। কেন বলছি বলুন তো? আবারও বলছি, ওই যে সরকার ক্যালকুলেশন করেছে কি, যে আমরা তো ক্ষমতায় এসেছি, যারা ভোট দেয়নি তাদের যাতে কী বলে, যারা ভোট দেয়নি তো তারা তো ভোট দেয়নি, যে এই যে কত কত লক্ষ ভোট বাদ গেছে, তো তাদের পরিবারের মানে কেমন হয়েছে দেখুন। এসআইআর কি ভয়ঙ্কর এসআইআর হয়েছে। একটা পরিবারে 10জন লোক থাকলে একই পরিবারের একই রক্তের 4জনের ভোট আছে, বাকি 3জনের ভোট কাটা গেছে। তো এই যে তারা কিন্তু ভোট দিয়েছে, বা তাদের আত্মীয় স্বজনরাও ভোট দিয়েছে, তো সেই আশা নিয়ে সেটা বিষয় রয়েছে। আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো সরকার হয়তো ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে, কিন্তু সেই উপলব্ধি করতে করতে যেন সেই সময় শেষ না হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটাকে সবার কাছে পৌঁছে দেবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি এই ভিডিওটা আমি জানি না পৌঁছাবে কিনা, তো অনুরোধ করব, দেখুন আপনাদের ক্ষমতায় আনার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম, আমাদের ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক থেকে, ছোট্ট জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে, সোশ্যাল মিডিয়া থেকে সমস্তভাবে কিন্তু প্রচার প্রসার চালিয়েছি। এটা এটা অস্বীকার করার কিছু নেই। যার জন্য অনেক অপবাদ, অনেক বাজে ভাষা, হ্যাঁ, অনেক কিছু, অনেক তিক্ততা কিন্তু সইতে হয়েছে। আজ কিন্তু এই কথাগুলো বলতে বাধ্য হলাম। যাই হোক, কথাগুলো বিবেচনা করবেন, এবং আশা করি পরবর্তী পদক্ষেপগুলো সুন্দর হবে। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।